Hello everyone, welcome to my YouTube channel Study in Bengali. আরআরবি গ্রুপ ডি এর জেনারেল সায়েন্সের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। দেখো, গ্রুপ ডিতে জেনারেল সায়েন্স থেকে কিন্তু 25টা কোশ্চেন আসে। তো আমরা জেনারেল সায়েন্সের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কিন্তু আলোচনা করব। ঠিক আছে, এখানে তোমাদের জন্য মোট 20টা কোশ্চেন আছে। 20টাই কিন্তু আরআরবি যে গ্রুপ ডি আছে সেই গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, হেপাটাইটিস এ কিসের প্রদাহজনিত একটি রোগ? দেখো, এখানে কিন্তু আমি তোমাদের জন্য কোশ্চেনগুলো অনলাইনের ফরম্যাটে নিয়ে এসেছি, কারণ তোমাদের জন্য কিন্তু কোশ্চেনের অ্যাকুরেট অ্যান্সারটাই সবথেকে বেশি দরকারি। ঠিক আছে, তো হেপাটাইটিস এ কিসের সাথে সম্পর্কযুক্ত? দেখো, এখানে যে হেপাটাইটিস আছে, যে হেপাটাইটিস এ আছে, সেই হেপাটাইটিস এ কিন্তু যকৃৎ, ঠিক আছে, আমাদের যে লিভার, সেই লিভারের একটা প্রদাহজনিত রোগ। ঠিক আছে, এখানে কিন্তু লিভারে একটা সোয়েলিং হয়, অর্থাৎ লিভারটা কিন্তু ফ্যাটি লিভারে পরিণত হয়ে যায়। ঠিক আছে, আর এই হেপাটাইটিস এর কিন্তু আরও বা হেপাটাইটিস যে রোগটা আছে, এই হেপাটাইটিসের কিন্তু অনেকগুলি ভাগ আছে। যদি আমরা দেখি তো হেপাটাইটিস এ হয়ে থাকে, হেপাটাইটিস বি হয়ে থাকে, হেপাটাইটিস সি হয়ে থাকে। ঠিক আছে, এই 3 রকমের কিন্তু হেপাটাইটিসের ভাইরাস হয়ে থাকে। এর মধ্যে সবথেকে বেশি সিভিয়ার কিন্তু বা সবথেকে বেশি ক্ষতিকারক বা ডেঞ্জারাস আমরা বলতে পারি হেপাটাইটিস বিকে। ঠিক আছে, তাহলে চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। দেখো, ভিটামিন সি এর সবথেকে সমৃদ্ধ উৎস কোনটি? দেখো, এই যে ভিটামিন সি আছে, ভিটামিন সি এর সবথেকে সমৃদ্ধ উৎস কি? ভিটামিন সি এর সবথেকে সমৃদ্ধ উৎস কিন্তু টক জাতীয় ফল। যে কোনো ধরনের টক জাতীয় ফল কিন্তু ভিটামিন সি এর সবথেকে ভালো উৎস। আর টক জাতীয় ফলের মধ্যে কিন্তু ভিটামিন সি অর্থাৎ তোমার হচ্ছে যে লেবু, টক জাতীয় ফলের মধ্যে লেবু কিন্তু সবথেকে ভালো উদাহরণ, যার মধ্যে কিন্তু ভিটামিন সি সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এইবার দেখা যাক এই যে ভিটামিন সি আছে, ভিটামিন সি এর জন্য কোন রোগ হয়ে থাকে? ভিটামিন সি এর জন্য কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। ঠিক আছে, ভিটামিন সি এর জন্য কিন্তু স্কারভি রোগ হয়ে থাকে। আর এই ভিটামিন সি কিন্তু আমাদের মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ম্যালপেজিয়ান নালিকা কোন ধরনের প্রাণীদের একটি বৈশিষ্ট্য? দেখো, এই যে ম্যালপেজিয়ান নালিকা আছে, এই ম্যালপেজিয়ান নালিকা কিন্তু একটা রেচন অঙ্গ। ঠিক আছে, ম্যালপেজিয়ান নালিকা কিন্তু একটি রেচন অঙ্গ। এটা কোন প্রাণীর রেচন অঙ্গ? দেখো, ম্যালপেজিয়ান নালিকা কিন্তু মাকড়সা বা তোমরা বলতে পারো যে কোনো ধরনের সন্ধিপদ। ঠিক আছে, সন্ধিপদ বা আর্থ্রোপোডা যে গোষ্ঠী আছে, সেই আর্থ্রোপোডা গোষ্ঠীর প্রাণীদের মধ্যে কিন্তু এই ম্যালপেজিয়ান নালিকাকে দেখতে পাওয়া যায়। আর এই ম্যালপেজিয়ান নালিকা কিন্তু সন্ধিপদ প্রাণীদের আর রেচনে সহায়তা করে থাকে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু মাকড়সা বা যে কোনো ধরনের সন্ধিপদ প্রাণী। ঠিক আছে, দেখো, এই কোশ্চেনটা কিন্তু রেলের গ্রুপ ডি পরীক্ষা 30/9/2022 এসেছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। দেখো, তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি চ্যানেলটি তোমাদের পছন্দ হয়ে থাকে বা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো দেখা যাক পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন কি আছে? কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? দেখো, সবার প্রথমে তোমাদের তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে কনসেপ্টটা বলে রাখি। মনে করো এটা একটা তরঙ্গ। ঠিক আছে, এটা একটা তরঙ্গ। এই যে দুটি তরঙ্গ আছে, ঠিক আছে, এদেরকে বলা হয়ে থাকে ক্রেস্ট। ঠিক আছে, এদেরকে বলা হয়ে থাকে তরঙ্গ বা ক্রেস্ট। এই যে দুটি তরঙ্গের মাঝখানে যে ডিস্টেন্সটা আছে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। ঠিক আছে, এটাকেই কিন্তু বলা হয়ে থাকে তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ। আচ্ছা, এইবার আমাদের কোশ্চেনটা করেছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবথেকে কম? দেখো, সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য যদি আমরা বলে থাকি, সেক্ষেত্রে কিন্তু সবথেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু গামা রশ্মির। ঠিক আছে, গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবথেকে কম। আর যদি তোমাদেরকে কোশ্চেন করা হয় সবথেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কসমিক ওয়েভ। ঠিক আছে, কসমিক ওয়েভ বা বিভিন্ন যে মহাজাগতিক রশ্মিগুলো আছে, যেগুলি কিন্তু আমাদের স্পেসে ঘুরে বেড়ায়, সেগুলির যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে। আর একটা জিনিস মনে রাখবে, যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য যত কম হবে, তার কিন্তু পেনেট্রেশন পাওয়ার অর্থাৎ তার যে ভেদন ক্ষমতা সেটা কিন্তু বেশি হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, ভারী জল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? দেখো, এই যে ভারী জল টার্ম আছে, সবার প্রথম ভারী জলের সংকেত কিন্তু আমাদের জানতে হবে। ভারী জলের সংকেত কি? ভারী জলের সংকেত কিন্তু D2O। আর এটাকে কি বলা হয়ে থাকে? এটার যে রাসায়নিক নাম, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ডাইটেরিয়াম অক্সাইড। ঠিক আছে, আর এই ভারী জল কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? দেখো, এই কোশ্চেনটা আমরা আশা করি সকলেই পারবো। ভারী জল কিন্তু যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন,
ঠিক আছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই ভারী জল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, যে পারমাণবিক চুল্লিগুলো হয়ে থাকে না, সেই পারমাণবিক চুল্লিতে কিন্তু এই যে ভারী জল ব্যবহার করা হয়ে থাকে, যে নিউট্রন থাকে, ঠিক আছে, নিউট্রনের গতিকে হ্রাস করার জন্য। ঠিক আছে, নিউট্রনের গতিকে হ্রাস করার জন্য কিন্তু এই ভারী জল ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পারমাণবিক উৎপাদন। পারমাণবিক উৎপাদনের ক্ষেত্রে কিন্তু বা পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু এই ভারী জল বা D2O কে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 5 নম্বর কোশ্চেন কী আছে? পারদের সব থেকে প্রচলিত নাম কি? দেখো, পারদ বা মার্কিউরি, ঠিক আছে, পারদ বা মার্কিউরি। পারদ বা মার্কিউরির সংকেত কি? পারদ বা মার্কিউরির সংকেত কিন্তু Hg। ঠিক আছে, এটা কিন্তু একটা ল্যাটিন নাম, ঠিক আছে, যেটার নাম কিন্তু হার্জেন্টাম। ঠিক আছে, হার্জেন্টাম থেকে কিন্তু এই পারদ শব্দটা এসেছে, এটা কিন্তু একটা ল্যাটিন নাম। এইবার দেখো কি বলেছে, এই যে পারদ আছে, এই পারদের প্রচলিত নাম কি? দেখো, এই যে পারদের প্রচলিত নাম কিন্তু কুইক সিলভার। ঠিক আছে, কুইক সিলভার কিন্তু, দেখো পারদের রঙটা কিন্তু অনেকটা সিলভারের মতোই হয়ে থাকে। ঠিক আছে, তো পারদকে কি বলা হয়ে থাকে? পারদকে কিন্তু কুইক সিলভার বলা হয়ে থাকে। এইবার দেখো, পারদের কিন্তু একটা বিশেষত্ব আছে। পারদ কিন্তু একটা মেটাল বা একটা ধাতু, কিন্তু এটা কিন্তু ধাতু হওয়া সত্ত্বেও তরল অবস্থাতে থাকে। ঠিক আছে, তরল অবস্থাতে থাকে। পরীক্ষাতে অনেক সময় এরকম কোশ্চেন দিয়ে দেয় যে একটি তরল ধাতু কোনটি? তো তরল ধাতু কিন্তু আমাদের হয়ে যাবে পারদ। আর আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? পারদের সব থেকে প্রচলিত নাম কী হয়ে যাবে? কুইক সিলভার। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো আজকে 6 নম্বর প্রশ্ন। বর্ণান্ধতা বা দৃষ্টিশক্তির হ্রাস, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে, একটু অ্যাডজাস্ট করে নেবে। আচ্ছা, বর্ণান্ধতা বা দৃষ্টিশক্তির হ্রাসজনিত সমস্যা কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? দেখো, এখানে কিন্তু এক কথায় যে নাইট ব্লাইন্ডনেস, ঠিক আছে, এক কথায় কিন্তু নাইট ব্লাইন্ডনেস বা রাতকানা রোগের কথা বলা হয়েছে, কিন্তু একটু ভালো ভাষায় একটু এলাবোরেট করে কোশ্চেনটাকে করা হয়েছে। তো বর্ণান্ধতা বা দৃষ্টিশক্তিজনিত সমস্যা যখনই তোমরা দেখতে পাবে কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে, তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এ এর অভাবে কিন্তু বর্ণান্ধতা বা দৃষ্টিশক্তিজনিত সমস্যা হয়ে থাকে। এইবার দেখো, এই যে ভিটামিন এ আছে, সেই ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু রেটিনল। ঠিক আছে, মনে রাখবে, ভিটামিন এর রাসায়নিক নাম কিন্তু রেটিনল। অনেক সময় কিন্তু পরীক্ষাতে যে ভিটামিনগুলি আছে, সেই ভিটামিনগুলির রাসায়নিক নাম তোমাদের কাছে জিজ্ঞাসা করতে পারে। দেখো, এবার আমরা মোটামুটিভাবে একটা দেখে নেওয়ার চেষ্টা করব যে ভিটামিনগুলির রাসায়নিক নাম কী কী। দেখো, যে ভিটামিন এ আছে সেটা তো আমি লিখলাম, ভিটামিন এ হচ্ছে রেটিনল। এবার দেখো, ভিটামিন যে সি আছে, সেই ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। তোমরা নোট ডাউন করো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড। ঠিক আছে, এরপর দেখো ভিটামিন ডি। ঠিক আছে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কিন্তু ক্যালসিফেরল। ঠিক আছে, ক্যালসিফেরল কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নাম। তোমরা কিগুলিকে নোট ডাউন করো, কারণ এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য, আপকামিং রেলের গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো, এরপর কিন্তু আছে আমাদের ভিটামিন ই। ঠিক আছে, ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? ভিটামিন ই এর রাসায়নিক নাম কিন্তু টোকোফেরল। ঠিক আছে, টোকোফেরল কিন্তু ভিটামিন ই এর রাসায়নিক নাম। এইবার দেখো, ভিটামিন যে বি কমপ্লেক্স আছে, অর্থাৎ ভিটামিন বি কিন্তু অনেকগুলি ভাগে বিভক্ত। তার মধ্যে কিন্তু ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি3, এরকম করে কিন্তু ভিটামিন বি12 পর্যন্ত আছে। ঠিক আছে, এইবার তোমরা যদি আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এই ভিটামিন বি এর যে রাসায়নিক নাম আছে তার উপরে তোমাদের একটা ক্লাস চাই, সেক্ষেত্রে কিন্তু আমি তোমাদেরকে সেপারেটভাবে ভিটামিন বি এর যে রাসায়নিক নাম, এছাড়া বিভিন্ন আরও যে ভিটামিনগুলো আছে যেগুলোর নাম আমি লিখলাম, সেগুলোর একটা সম্পূর্ণ রাসায়নিক নামের ক্লাস তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা যদি আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে, চলো আমরা দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেন। দেখো, আজকে 7 নাম্বার কী আছে? সোডা জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে? দেখো, এক কথায় সোডা জল বলতে কিন্তু আমরা যে বাজার থেকে কিনে যে কোকাকোলা বা যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, বা 7 আপ যে কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি, সেই তার ভেতরে কোন গ্যাস থাকে, বা সোডা জলে কোন গ্যাস দ্রবীভূত থাকে? দেখো, সোডা জলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড গ্যাস, অর্থাৎ CO2 গ্যাস কিন্তু হাই প্রেশারে, ঠিক আছে, হাই প্রেশারে কিন্তু এই জলের ভেতরে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে প্রবেশ করানো হয়ে থাকে। ঠিক আছে, তো সোডা জলে কোন গ্যাস থাকে? সোডা জলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড থাকে। ঠিক আছে, আর এই সোডা জলের মধ্যে কিন্তু কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করার পেছনে আরেকটা কারণও থেকে থাকে। দেখো, কার্বন ডাইঅক্সাইড কিন্তু একরকম প্রিজারভেন্টেরও কাজ করে থাকে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কার্বন ডাইঅক্সাইড প্রিজারভেন্টেরও কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 8 নম্বর কোশ্চেন। বাতাসে উপস্থিত কোন উপাদান রূপোর জিনিসকে কালো করে তোলে? দেখো, একটা খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, আর এটা কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে
খেয়াল করতে পারি। দেখবে অনেকে কিন্তু গলায় রূপোর চেন পরে বা রূপোর তৈরি অর্নামেন্টস বা জুয়েলারি পরে থাকেন, ঠিক আছে। দেখবে তাদের যখন ওই রূপোর তৈরি জিনিসটা কেনা হয় তখন কিন্তু তার যে উজ্জ্বলতা সেটা কিন্তু অনেক বেশি থাকে, কিন্তু ডে বাই ডে দেখবে তার গায়ে কিন্তু একটা কালচে বর্ণ পড়ে যায়, ঠিক আছে। তো সেই কালচে বর্ণটা কিভাবে হয়, দেখো বাতাসের মধ্যে সালফার থাকে, ঠিক আছে। আমাদের যে বাতাস আছে সেই বাতাসের মধ্যে কিন্তু সালফার মিশে থাকে, আর এই সালফারের সঙ্গে রিয়াকশান করেই কিন্তু রূপোর জিনিসগুলো কালচে বর্ণের হয়ে যায়, ঠিক আছে। রূপোর জিনিসগুলো কিন্তু কালচে বর্ণের হয়ে গিয়ে থাকে এই সালফারের সঙ্গে রিয়াকশান করে। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সালফার। সালফারের উপস্থিতির জন্যই কিন্তু রূপোর জিনিস কালচে বর্ণের হয়ে যায়। আচ্ছা, এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, আজকে 9 নম্বর কোশ্চেন কী আছে দেখো। আজকে 9 নম্বর কোশ্চেন কী বলছে, হসপিটালের দূষিত বর্জ্য পদার্থগুলিকে আমরা কিভাবে নিষ্কাশন করতে পারি। দেখো হসপিটালের যে দূষিত বর্জ্য পদার্থ আছে সেগুলিকে নিষ্কাশন, অর্থাৎ সেগুলিকে কি করে আমরা উইদাউট কাউকে হ্যামারেজ করে, ঠিক আছে, কারোর ক্ষতি না করে কিভাবে আমরা ওইগুলির বিনাশ করতে পারবো। দেখো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ভস্মীকরণ, ঠিক আছে, অর্থাৎ সেগুলিকে কিন্তু পুড়িয়ে ফেলা। এইবার এখানে কিন্তু একটা ব্যাপার আছে, পুড়িয়ে ফেলা বলতে কিন্তু আমরা যদি ওটাকে নর্মালি পোড়াই, নর্মালি যেরকম করে ধরো পোড়ানো হয় সেভাবে যদি আমরা পোড়াই সেক্ষেত্রে কিন্তু বায়ু দূষণ হবে, ঠিক আছে, আর বায়ু দূষণ থেকে কিন্তু মানুষেরই ক্ষতি হবে। এক্ষেত্রে যে ভস্মীকরণ যে পদ্ধতিটা ব্যবহার করা হয় এক্ষেত্রে কিন্তু বায়ুশূন্য অবস্থায়, ঠিক আছে, এটা এই পয়েন্টটা ইম্পর্টেন্ট কিন্তু, যে বায়ুশূন্য অবস্থাতে কিন্তু এটাকে পোড়ানো হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু একটা সায়েন্টিফিক পদ্ধতি যার মাধ্যমে কিন্তু যে হসপিটালের দূষিত যে ওয়েস্টেজগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা নিষ্কাশন করতে পারি। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। আজকে 10 নম্বর কোশ্চেন, একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন দেখো, যে হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়ামের নিউট্রন সংখ্যা কত। দেখো সবার প্রথম তোমাদেরকে বলে রাখি, হাইড্রোজেনের কিন্তু মোট 3টে আইসোটোপ থাকে, একটা হচ্ছে H1H1, একটা হচ্ছে H2H1, আর একটা কিন্তু H3H1। দেখো এক্ষেত্রে H1H1 এটাকে কিন্তু বলা হয় থাকে প্রোটিয়াম, H21 এটাকে বলা হয় থাকে ডাইটেরিয়াম, আর H31 এটাকে কিন্তু বলা হয়ে থাকে ট্রিটিয়াম। এর মধ্যে যে তোমার H1H1 আছে এক্ষেত্রে এটাকেই কিন্তু বলা হয়ে থাকে প্রোটিয়াম, আর এই প্রোটিয়ামের যে নিউট্রন সংখ্যা সেই নিউট্রন সংখ্যা কিন্তু 0 হয়ে থাকে। এবার তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে আমি এটা কিভাবে ক্যালকুলেট করলাম। দেখো এই যে ওপরের সংখ্যাটা থাকে, ঠিক আছে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে ভর সংখ্যা, আর নিচের যে সংখ্যাটা থাকে এটাকে কিন্তু বলা হয়ে থাকে পারমাণবিক সংখ্যা। যদি আমরা নিউট্রন সংখ্যা, ঠিক আছে, যদি আমরা নিউট্রন সংখ্যা বের করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের ভর সংখ্যা থেকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ভর সংখ্যা থেকে মাইনাস করতে হয় কোনটা, পারমাণবিক সংখ্যা, ঠিক আছে। পারমাণবিক সংখ্যাকে কিন্তু মাইনাস করলে আমরা নিউট্রন সংখ্যা পেয়ে যাই। এইবার যদি আমরা দেখি যে H1H1 অর্থাৎ প্রোটিয়াম এর যে ভর সংখ্যাও 1 আর আমাদের এর যে নিউট্রন সংখ্যা সেটাও হচ্ছে 1, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কিন্তু 0 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 0। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 11 নম্বর প্রশ্ন। দেখো এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন। দেখো দুটো টার্ম হয়ে থাকে, একটা হচ্ছে ইকোলজি, ঠিক আছে, আর একটা কিন্তু হয়ে থাকে ইকোসিস্টেম, ঠিক আছে। এই যে দুটো টার্ম কিন্তু এখানে থেকে থাকে। দেখো এক্ষেত্রে কিন্তু একটা জিনিস মনে রাখবে, যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে ইকোলজি, ঠিক আছে, ইকোলজি কথাটা যদি জিজ্ঞাসা করে থাকে সেক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু হেকেল, ঠিক আছে। আর্নেস্ট হেকেল কিন্তু ইকোলজি শব্দটা প্রবর্তন করেন, ঠিক আছে। আর যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে যে ইকোসিস্টেম, ঠিক আছে, ইকোসিস্টেম যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে থাকে সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে এজি ট্যান্সলে, ঠিক আছে, এজি ট্যান্সলে কিন্তু সেক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে। তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে, দেখো আমাদের এই যে প্রশ্ন আছে আমাদের কিন্তু ইকোলজি জিজ্ঞাসা করেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে আর্নেস্ট হেকেল, ঠিক আছে। আর্নেস্ট হেকেল কিন্তু এই ইকোলজি শব্দটা প্রবর্তন করেন। আর ইকোলজিটা কিসের সাথে সম্পর্কযুক্ত, এটা কিন্তু পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত, ঠিক আছে, পরিবেশের বা ইকোসিস্টেমের সঙ্গে কিন্তু এটা সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 12 নম্বর কোশ্চেন, থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোনটি অপরিহার্য। দেখো এই যে থাইরক্সিন আছে, সবার প্রথম কথা এই থাইরক্সিন কিন্তু একটা হরমোন, ঠিক আছে, এটা কিন্তু একটা হরমোন। আর এই থাইরক্সিন হরমোন কোথা থেকে সংশ্লেষিত হয় বা কোথা থেকে নির্গমন হয়, এটা কিন্তু আমাদের যে গলা আছে সেই গলায় কিন্তু একটা থাইরয়েড গ্ল্যান্ড আছে এইরকম দেখতে, ঠিক আছে, এটা কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি, ঠিক আছে, এখান থেকে কিন্তু থাইরক্সিন হরমোনটা সংশ্লেষিত হয়ে থাকে। দেখো আমাদের শরীরে যদি আয়োডিনের পরিমাণ কমে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই থাইরক্সিনের অভাবের জন্য
থাইরয়েড যে হরমোনটা আছে সেটা কিন্তু বেরোনো কম হয়, আর সেক্ষেত্রে কিন্তু আমাদের গলাটা ফুলে যায়, যেটাকে কিন্তু আমরা গলগণ্ড রোগ বলে থাকি। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, যে থাইরক্সিন সংশ্লেষণের জন্য কোনটি অপরিহার্য, সেটা কিন্তু আয়োডিন। ওই কারণের জন্য কিন্তু যে লবণের মধ্যে যে লবণের মধ্যে আয়োডিন থাকে, সেই আয়োডিনযুক্ত লবণ কিন্তু আমাদেরকে খাওয়ার জন্য প্রেফার করা হয়ে থাকে। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের জন্যই কিন্তু থাইরক্সিন আমাদের শরীরে সংশ্লেষিত হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকে 13 নম্বর কোশ্চেন, কোন ধাতু তরল অবস্থায় বিদ্যমান। দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের একটু আগেই বললাম, সেই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞাসা করেছে কোন ধাতু বা কোন মেটাল। ঠিক আছে, একমাত্র একটাই মেটাল আছে কিন্তু, যে 118টা এলিমেন্ট আছে, সেই 118টা এলিমেন্টের মধ্যে কিন্তু যে ধাতুগুলি আছে, সেই ধাতুগুলির মধ্যে কিন্তু একটা ধাতুরই এমন আছে যেটাকে আমরা পারদ বা এইচজি বলে থাকি, যেটা কিন্তু ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় থাকে। ঠিক আছে, আর এই পারদের ব্যবহার কোথায় করা হয়, আমাদের যে থার্মোমিটার, ঠিক আছে, আমাদের যে থার্মোমিটার হয়ে থাকে, যার সাহায্যে আমরা বডি উষ্ণতা মেপে থাকি, এটা আমরা সকলেই থার্মোমিটারের সঙ্গে পরিচিত। এই থার্মোমিটারে কিন্তু আমাদের পারদ ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 14 নম্বর প্রশ্ন, উদ্ভিদের শক্তির, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এখানে হবে উদ্ভিদের শক্তির যে পরম উৎস। ঠিক আছে, উদ্ভিদের শক্তির পরম উৎস কোনটি। দেখো এই যে উদ্ভিদের শক্তির পরম উৎস কিন্তু সূর্য। আমরা সকলেই জানি উদ্ভিদ কিন্তু সূর্যের উপস্থিতিতে, ঠিক আছে, সূর্যলোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষ পদ্ধতিতে কিন্তু নিজের খাবার তৈরি করে থাকে। ঠিক আছে, এটাকে আমরা ফটোসিনথেসিস বলে থাকি। তো উদ্ভিদের শক্তির পরম উৎস কী হয়ে যাবে, উদ্ভিদের শক্তির পরম উৎস হয়ে যাবে কিন্তু সূর্য। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 15 নম্বর কোশ্চেন, রকেট কোন নীতি অনুসরণ করে কাজ করে। দেখো খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখো আমরা কিন্তু প্রায় শুনতে পাই যে রকেট, ইসরো থেকে কিন্তু বিভিন্ন রকম রকেটকে মহাকাশে পাঠানো হয়েছে। এইবার সেই রকেটটা কোন নীতি অনুসারে কাজ করে। দেখো আমরা কিন্তু সকলেই জানি যে রকেট উৎক্ষেপণ হয় নিউটনের যে থার্ড ল। দেখো এটা হচ্ছে রকেট উৎক্ষেপণের জন্য। আর রকেট যখন মহাকাশে যায় সেই সময়টা রকেট কোন নীতিকে অনুসরণ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভরবেগের সংরক্ষণ নীতি। ঠিক আছে, কনজারভেশন অফ মোমেন্টাম, এটাকে ইংলিশে কি বলে, ইংলিশে কিন্তু বলে কনজারভেশন অফ মোমেন্টাম, আর বাংলাতে কি বলে, ভরবেগের সংরক্ষণ নীতি অনুযায়ী কিন্তু রকেট তার কাজটা করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 16 নম্বর কোশ্চেন, ক্লোরোফ্লুরোকার্বন, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। দেখো প্রিন্টিং মিস্টেকটা একটু মানে কি বলবো, এটাকে চাইলেও এড়ানো যায় না। বিভিন্ন রকম সময় বিভিন্ন রকমভাবে অনেক সময় আমরা ঠিক ওয়ার্ড প্রেস করলেও কম্পিউটার থেকে ঠিক মতো নিতে পারে না। ঠিক আছে, যেহেতু এটা বাংলাতে। তো ক্লোরোফ্লুরোকার্বনের অন্তর্গত কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে। দেখো আমরা যদি এখানে খেয়াল করি, আমাদের এই যে পৃথিবী, আমাদের পৃথিবীর ওপরে কিন্তু অনেকগুলি বায়ুমণ্ডলের স্তর আছে। দেখো প্রথম যে স্তরটা সেটাকে কিন্তু বলা হয় থাকে ট্রপোস্ফিয়ার। ঠিক আছে, ট্রপোস্ফিয়ার। সেকেন্ড যে স্তরটা থাকে এটাকে কিন্তু বলা হয় থাকে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের ওপরের যে পোর্শনটা আছে এইখানে কিন্তু ওজোন গ্যাসের একটা লেয়ার থাকে। ঠিক আছে, এটাকেই বলা হয়ে থাকে কিন্তু ওজোন স্তর। ঠিক আছে, এবার দেখো আমরা আমাদের বাড়িতে যে রেফ্রিজারেটর, ঠিক আছে, বা যে এসি বা ঠান্ডা মেশিন ব্যবহার করি, সেগুলোর থেকে কিন্তু একটা গ্যাস নির্গত হয়, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে সিএফসি গ্যাস। এই সিএফসি গ্যাসের মধ্যে কিন্তু আর একটা গ্যাস থাকে যেটাকে আমরা বলি ক্লোরিন। ঠিক আছে, এই ক্লোরিন গ্যাস কিন্তু ওজোন স্তরে গিয়ে এই ওজোনের যে পরমাণুগুলো আছে সেগুলোকে কিন্তু ভেঙে দেয়, আর কিন্তু এখান থেকে ওজোন স্তরটা আলগা হয়ে যায়। ঠিক আছে, আর এই ওজোন স্তর যদি আলগা হয়ে গিয়ে থাকে, ঠিক আছে, এখান থেকে কিন্তু এরকমভাবে ওজোন স্তরগুলো কিন্তু আলগা হয়ে যায়। ঠিক আছে, এরকমভাবে কিন্তু ওজোন স্তরগুলো আলগা হয়ে যায়। আর এই ওজোন স্তর যদি আলগা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সূর্য থেকে আগত, ঠিক আছে, সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি কিন্তু পৃথিবীতে এসে পড়ে, যেটা কিন্তু আমাদের স্কিন ক্যান্সার ঘটাতে পারে। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে, ক্লোরোফ্লুরোকার্বনের অন্তর্গত কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরিন। ঠিক আছে, আর ক্লোরিন গ্যাসের সংকেত কি, সিএল। ঠিক আছে, আর এর পারমাণবিক সংখ্যা কত, 17। এটা মনে রাখবে, এটা কিন্তু একটা হ্যালোজেন গ্যাস। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, আজকের 17 নম্বর কোশ্চেন, কোনটি গাছেদের অনুখাদ্য। দেখো গাছেদের দুই ধরনের খাদ্য হয়ে থাকে, একটাকে বলা হয়ে থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, একটাকে বলা হয়ে থাকে মাইক্রোনিউট্রিয়েন্টস, যেটাকে আমরা অনুখাদ্য বলে থাকি, আর একটাকে বলা হয়ে থাকে কিন্তু ম্যাক্রোনিউট্রিয়েন্টস। ঠিক আছে, যেটাকে আমরা সার বলে থাকি। ঠিক আছে, দেখো অনুখাদ্য কিন্তু এক ধরনের সার বলা যেতে পারে। ঠিক আছে, গাছেদের দেখবে গাছেদের বৃদ্ধির জন্য কিন্তু এক ধরনের সার প্রদান করা হয়। ঠিক আছে, সেগুলোকে কিন্তু বলা হয়ে থাকে অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টস। দেখো আয়রন, ঠিক আছে,
আয়রন, তারপরে তোমরা বলতে পারো সালফার, ঠিক আছে, মলিবডিনাম, এই সমস্ত যে মেটালগুলো আছে বা এই সমস্ত যে ধাতব পদার্থগুলো আছে এগুলো কিন্তু গাছেদের অনুখাদ্য, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব আজকের 18 নম্বর কোশ্চেন, গ্রাফাইটের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কত? ঠিক আছে, দেখো গ্রাফাইটের ভ্যালেন্স, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, আবার একটু অ্যাডজাস্ট করে নেবে। দেখো গ্রাফাইটের যে ভ্যালেন্সি আছে সেটা কত? দেখো গ্রাফাইট কিন্তু সবার প্রথম গ্রাফাইট কিন্তু কার্বন, ঠিক আছে, কার্বনেরই কিন্তু একটা রূপভেদ। এইবার দেখো কার্বনের যোজ্যতা কত? কার্বনের যোজ্যতা 4, সেক্ষেত্রে কিন্তু গ্রাফাইটের ভ্যালেন্স ইলেকট্রন হয়ে যাবে 4, যেহেতু এটা কার্বনেরই একটা অংশ। এবার দেখো এই ভ্যালেন্স ইলেকট্রন কী করে বের করে? দেখো যদি আমরা গ্রাফাইট বা আমরা কার্বন ধরি, সেই কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 6। এইবার এটাকে যদি আমরা ইলেকট্রন কনফিগারেশন করি, অর্থাৎ এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথম শেল যেটা থাকবে সেখানে কিন্তু 2টো ইলেকট্রন, আর লাস্টের যে শেল সেখানে কিন্তু 4টে ইলেকট্রন থাকবে। এইবার এই যে লাস্টের সেলের যে ইলেকট্রন নাম্বার থাকে সেটাকেই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়ে থাকে। তো আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ্রাফাইটের ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কিন্তু 4, ঠিক আছে। তো আজকে এই অবধি ছিল। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটিকে একটি লাইক করতে পারো, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো, ঠিক আছে। এভাবেই কিন্তু আমাদের চ্যানেলে আরআরবি গ্রুপ ডির জন্য ক্লাস প্রত্যেক দিন হবে, ঠিক আছে। তোমাদেরকে শিডিউল মতো টাইমটা জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। লাইভ ক্লাস হয়তো আপাতত সম্ভব হবে না, কিন্তু কিছুদিন পর থেকে লাইভ ক্লাসও তোমাদের জন্য করানো হবে। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর একটা কথা, ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো। তাহলে চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।